আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। ল অ্যান্ড জাস্টিস প্রতি বুধবার রাত ৮টায় প্রচারিত হয় এবং এই অনুষ্ঠান পরদিন সকাল ৯:৩০টায় পুনঃপ্রচারিত হয়। সাথে সাথে আমাদের এই অনুষ্ঠান এনটিভি ইউরোপের ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা যারা দেখবেন আমাদেরকে ফেসবুকে ইউটিউবে কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিজ্ঞ আইনজীবী এবং সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমপি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জামান ভাই। আপনি কেমন আছেন? জি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েদারটা তো ভালো। বিলেতে এখন খুবই গরম চলতেছে, আসলে মাশাআল্লাহ সবাই এনজয় করতেছে ওয়েদার। জি জি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া। আশা করি এই সুযোগে ফল ফসলও ভালো হবে। তো আমাদের দর্শক, আপনাদেরকে আমরা ওপেনিং রিমার্কের দিকে নিয়ে যাব। আজকেও সমসাময়িক বিষয় নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক আপনাদের ওপেনিং রিমার্ক শোনাবেন এবং তার পরপরই আপনারা যারা অলরেডি কেউ চেষ্টা করছেন প্রশ্ন করার জন্য, আপনারা ঢুকে পড়লে আমাদের জন্য অপেক্ষা করবেন। আমরা ওপেনিং রিমার্কের পর আপনাদের প্রশ্ন নেব। এবং একটি কথা বলে রাখি, আপনারা যারা প্রশ্ন করতে চান বলবেন না, আপনাদের টিভি ভলিউম বন্ধ করবেন অথবা পাশের রুম থেকে বলবেন। আমরা অনেক সময় আপনাদের প্রশ্ন নিতে পারি না আপনার টিভি ভলিউমের জন্য। বিশেষ আমরা যদি ওপেনিং রিমার্ক শুরু করি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে এটা বাদ দিয়ে যদি আমি অন্য কোনো ওপেনিং রিমার্ক কথা বলি, তাইলে আমার মনে হয় মাতৃভূমির প্রতি পুরোপুরি শ্রদ্ধা দেখানো হবে না। দেশে যা হচ্ছে আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে, খবরে, নিউজ পেপারে দেখতে পাচ্ছেন। এটা অবসানের জন্য, দেশ উন্নতির জন্য, দেশের শান্তির জন্য, ছাত্রদের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য আমরা রব্বুল আলমিনের কাছে দোয়া করি। এই ৫৬,০০০ বর্গমাইলের দেশে অসংখ্য আলিম ওলামা, আউলিয়া দরবেশ আছেন। তাদের তুফাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে যেন শান্তি দেন, শান্তি বিরাজ করেন এবং যারা জুলুম করতেছে তাদের যেন আল্লাহ শুভ বুদ্ধি উদয় করে দেন। বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত একটা কাজ থেকে, ব্যক্তিগত জিনিস থেকে শুরু করি। আমি একটা কলেজ করেছি এবং এই কলেজের সামনে বর্তমানে একটা মসজিদ করতেছি। এই মসজিদের ১ ফ্লোর প্রায় হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে। তো যিনি কন্ট্রাক্টর, রাজমিস্ত্রির কন্ট্রাক্টর, যিনি পাকা কাজের, তিনি কয়েকদিন পরে পরে মিস্ত্রি পাল্টান। কারণ রাজমিস্ত্রির কাজেও বিভিন্ন স্পেশালিস্ট আছে। কেউ করে প্লাস্টারিং বা আস্তর করে, কেউ করে রডের কাজ, কেউ করে ফ্যান্সি কাজ, বিভিন্ন ধরনের কাজ আছে। তো আজকে আমার কন্ট্রাক্টর সাহেব ওই যে আর্চ হবে সামনে, মসজিদের সামনে, ওই আর্চের বিশেষ মিস্ত্রিকে নিয়ে আসতেছিলেন সকালে। ঠিক সে সময় ওনারা সুনামগঞ্জ থেকে আসতেছিলেন। ওনার মিস্ত্রি সাহেবের ভাই, ইয়াং ম্যান, শাহজালাল ইউনিভার্সিটির পাদদেশে একটা সিএনজি নিয়ে আসতেছিলেন। এইখানে পুলিশ আটকাইছে, আটকাইয়ে আপনার 2 হাতের মধ্যে হাত করা লাগে। বলছে, বাবা আমি ছাত্রও না, আমি সংগ্রামীও না, আমি জঙ্গিও না, কিচ্ছু না, আমাকে বাদ দেন, আমি যাব ওই শিকদার ফাউন্ডেশন কলেজের মসজিদে কাজ করে। একটা চামচা লাগাইছে পুলিশ লাগাই নিয়ে গেছে। জানেন, আপনার যদি কোনো প্রিয়জনকে এরকম ধরে নিয়ে যায় তো অন্তরের মধ্যে কীভাবে ফিলিংটা থাকে। কন্ট্রাক্টর সাহেব আসে, আমার প্রিন্সিপাল সাহেব ১,০০০ টাকা দিয়ে ওনাকে বলছে, যান ওকে কিভাবে রেহাই করা যায় সেটা দেখেন।
এই যে স্টুডেন্টদের আন্দোলন চলছে, এই আন্দোলনকে দাবানোর জন্য আমাদের সরকার বাহাদুর প্রথমে পুলিশ বাহিনী নিযুক্ত করলেন, পুলিশদেরকে ব্যবহার করলেন। পুলিশদেরকে ব্যবহার করে শেষ নাই, তারপরে বললেন না না না, আমার আনসার বাহিনী আছে সখীপুরে, ওদেরকে নিয়ে আসি। আনসাররা চলে আসলো, তারাও একটা বাহিনী, তারাও একটা ইনস্টিটিউশন। আনসাররা দেখলো স্টুডেন্টের সাথে পারতেছে না, তারপরে বললেন না, ওই বর্ডারে, বিভিন্ন বর্ডারে পড়ে আছে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, আগে যেটাকে বিডিআর বলা হতো, তাদেরকে বর্ডার থেকে উঠাইয়া নিয়ে আসা হলো বিভিন্ন শহরে, রংপুরে, ঝিনাইদহে, সিলেটে, ঢাকায়। এখন বিজিবি দ্বারা কাজ হয় নাই, শেষ পর্যন্ত সরকার আমাদের দেশের গর্ব যেটা সেনাবাহিনী, সেনাবাহিনীকে এলএমজি দিয়ে যুদ্ধ মাঠে ইয়ে করতে হয়, ফাইট করতে হয়। এই এলএমজি হাতে নিয়ে, বন্দুক হাতে নিয়ে, অটোমেটিক রাইফেল হাতে নিয়ে মিলিটারি বাহিনীদেরকে লিলিয়ে দিলেন। 200-র উপরে সরকারি খবর, 210-এর উপরে স্টুডেন্টরা মারা গেছে। বাচ্চা, কচি বাচ্চা না, বাবার কোলে ওকে গুলি করেছে হেলিকপ্টার থেকে, বাচ্চা মারা গেছে। ছাত্র এরকম বুক পাতিয়ে দিছে, পুলিশ পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছে। বন্ধুরা, সরকার 2 দিনের শোক দিবস শুরু করেছে গতকাল এবং আজকে, কিন্তু কিসের শোক দিবস আপনি বুঝতে পারেন? আপনার যদি একজন, যে বোন তাকে মার যদি কুলটা খালি হয়, ছেলে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, সে লাশ হয়ে যদি বাড়িতে ফিরে, এটা কেমন লাগে? আজ পর্যন্ত আমার জানা মতো যারা এই 200-250 মানুষকে খুন করেছে, একজনকেও অ্যারেস্ট করা হয় নাই। এখন নতুন সরকার কি করতেছে জানেন? এখন পাইকারি হারে গাড়িতে উঠাচ্ছে আর নিয়ে জেলখানায় বন্দি করতেছে। এটা কোর্টে গেলেও রেহাই নাই, কারণ লোয়ার কোর্টগুলো করে কি, আইনের বিধান 1864 সালে এই দেশ বানাই দিয়ে এসেছিল পেনাল কোড। ওই পেনাল কোড দিয়ে এখনো বিচার হয়। এই পেনাল কোডের অধীনে যে আইন আছে, পুলিশ যদি কাউকে ধরে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে, তাইলে একবার রিমান্ডে নিতে পারে। এখন অহরহ পুলিশ যেদিন চাচ্ছে কোর্টের কাছে যে আপনি রিমান্ডে নিব, ওকে দিয়ে দিচ্ছে। রিমান্ড মানে কি, আপনি যদি রিমান্ড সম্বন্ধে কোনো ধারণা থাকে, তাইলে ওইখানে গিয়ে বলা হয় এটাকে জিজ্ঞাসাবাদ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে, কিন্তু ওইখানে যাওয়ার যারে পরে যে নির্যাতন হয়, যে জুলুম হয়, যে অত্যাচার হয়, যে মারামারি হয়, এটা যিনি একবার গিয়েছেন রিমান্ডে, তাকে জিজ্ঞেস করলে ভালোভাবে জানতে পারবেন। বন্ধুরা, একাধিকবার রিমান্ডে নিয়ে স্টুডেন্টদেরকে আপনার জুলুম করা হচ্ছে। আমি অনুরোধ করব আমাদের বিজ্ঞ হাইকোর্টকে যে আপনারা জনগণকে প্রোটেকশন দেওয়ার জিম্মাদার হলেন আপনারা। আপনারা যদি আমাদের কনস্টিটিউশনকে আপহোল্ড না করেন, তাহলে এই দেশের এত বড় জনগোষ্ঠী যাবে কোথায়? এদেরকে যদি ফালাইয়া রাখে জেলখানায় রিমান্ডের নামে, আপনারা হলেন পাবলিক ইন্টারেস্ট দেখবেন, আপনারা জনগণের নিরাপত্তা দিবেন। সব কোটি ইনস্টিটিউশন যারা প্রতিরক্ষায় আছে, সব চলে গেছে স্টুডেন্টের বিরুদ্ধে। এখন কোর্টও যদি চলে যায়, তাইলে যাওয়ার জায়গা কোথায়? আপনারা বলেন বিচারকবৃন্দরা, আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম আপনি এটার সমাধান কিভাবে হতে পারে? সমাধান বলবো, এটার সমাধান কিভাবে হবে? প্রথমত রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব, জালিমরা খুব বেশি দিন থাকতে পারে না। অনেক বড় বড় জালিমরা এসেছে, তারপরে এরা থাকতে পারে নাই, চলে গেছে, কিন্তু নাম রয়েছে এরা জালিম বলে।
বেশি দিন থাকতে পারে না। আপনি বর্তমানে অলিম্পিক গেম চলতেছে, কিছুদিন আগে এই ইউরোপিয়ান কাপের খেলা হয়ে গেল। আপনি যদি আপনার বিপক্ষের কোনো টিম না থাকে, তাহলে তো আপনি পায়ে হেঁটে 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 নিয়ে গোলটা দিয়ে দিবেন। সারা দুনিয়ার মানুষ বলতেছে যে গত 3টা ইলেকশনে খালি মাঠে গোল দিয়েছে এই সরকার। আমার মনে হয় মিনিমাম লজ্জাবোধ করা দরকার এই সরকারের। আমি ব্যক্তি বিশেষকে বলতেছি না। অন্য দেশে যদি না এরকম একজন মানুষ মারা যেত, পরের দিন দেখতেন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই মন্ত্রী সেই মন্ত্রী রিজাইন দিয়ে দিছে। আমাদের মন্ত্রী মহোদয়ের কোনো লজ্জা বলতে কোনো কিছু নাই। 200-র উপরে মানুষ মারা গেল, এখন কান্নাকাটি করে যে না না কি ও আমার মেট্রো রেলের এই যে টিকিট কাটার মেশিনটা ওরা ভাঙ্গা ফেলাইছে। কে ভাঙছে তাও ঠিকানা নেই। শোনেন, আমি ছোট্ট করে একটা আমার রিয়েল লাইফের একটা গল্প বলি। যেমন ভাই খেয়াল করে শুনুন, আমি ঢাকা কোর্টের জজ ছিলাম। তো ঢাকা কোর্টে যাইতাম আমি একটা সুজুকি আল্টো, একটা সুন্দর গাড়ি, জাপানিজ লাল গাড়ি, টুকটুকে গাড়ি, এটা নিয়ে আবার আসতাম এটাতে। এটা কি সরকারি গাড়ি ছিল? না না, এটা সরকারি ছিল, একটা আমার ব্যক্তিগত গাড়ি ছিল। একদিন কোর্টে যাচ্ছি আপনার সদরঘাটে। সদরঘাট থেকে আসার সময় গুলাবসার মাজার চিনেন? গুলাবসার মাজারের এখানে এসে ট্রাফিক লাইটে ধরছে, এখানে আমি থামাইছি গাড়ি। তো বাস একদম লুকে ভর্তি। একটা লুক এরকম, একটা ছেলে, ইয়াং ছেলে আমাকে বলতেছে, এই যে এই গাড়িটা কি আপনি লটারিতে পাইছেন নাকি? বলি এটা কি বলে? বলে লটারিতে পাবো কেন? না, ওই যে টিভিতে যে লটারিতে ঠিক আপনার গাড়ির মতো এরকম একটা গাড়ি দেখছি, এইটা মনে হয় লটারিতে পাইছেন। আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে যখন নিউজ দেখতেছি তখন দেখি ঠিকই কোকা কোলা কোম্পানি এখানে একটা অ্যাডভার্টাইজ দিতেছে। দেন তারা একটা লটারি শুরু করেছে, তাদের বোতল, বাংলাদেশের বোতল দিয়ে খায়, বোতলের ক্যাপের ভিতরে আছে যে আপনি 1 লক্ষ টাকাও পেয়ে যেতে পারেন, অথবা এরকম একটা গাড়িও পেয়ে যেতে পারেন। হঠাৎ করে বিরাট দানবের মতো একটা লোক নামে একটা বস্তা নিয়ে, টাকার বস্তা, এটা আপনি পেয়ে যাবেন যদি আপনার বলে যদি লাগিয়া যায়। তো আমি ওই টিভিতে দেখে দেখে ওইটাতে ভাবলাম যে ওই লোকটা আমাকে এই গাড়ির কথাই বলছে। কথাটা বুঝতে পারছেন? 2-3 দিন পরে আমার কাছে আসলো, এদেশের মতো বাংলাদেশে কিছু সংখ্যক অ্যাডভোকেট সাহেবরা আছেন, তারা প্রবনো কাজ করেন। প্রবনো মিনিং ফি ছাড়া জনস্বার্থে কাজ করেন। এই জনস্বার্থে কাজ করে কয়েকজন অ্যাডভোকেট সাহেব একটা কেস নিয়ে আমার কাছে আসলেন যে মাননীয় আদালত, এই যে কোকা কোলা কোম্পানি, এই কোকা কোলা কোম্পানির অ্যাডভার্টাইজারটা, এই কোকা কোলা কোম্পানি আমাদের পাবলিকদেরকে ফ্রড করতেছে। কেন? যে এরা প্রমোশন করে, তখন সাফ গেম ছিল, একটা সাফ গেম মানে সাউথ এশিয়ান গেম ছিল ঢাকাতে। বলতেছে এই দরখাস্তের মধ্যে যে ছাত্ররা পরীক্ষা দিবে, পরীক্ষাটা কিছু আগাইয়ে নিয়ে আসছে ওই সাফ গেমের জন্য, ঢাকাতে ছিল। বলতেছে পরীক্ষা দিবে, বই পড়ে, ওই বই বিক্রি করে বলে একটা কোকা কোলার বোতল নিয়ে আসি, যদি লেগে যায়, লক্ষ টাকা পেয়ে যেতে পারি, অথবা একটা গাড়ি পেয়ে যেতে পারি। ওই সময় আমার ছোট্ট বাচ্চাটা ঢাকায় জন্ম হয়। আমার বড় 2 ছেলে আলহামদুলিল্লাহ লন্ডনে জন্ম, আর ছোট্ট ছেলে আমি যখন ঢাকা কোর্টে ছিলাম, জজ ছিলাম, তখন ওইখানে জন্ম। তো যখন জন্ম হলো গার্ডেন টাওয়ারে আমার বাচ্চার, জেলাজজ সাহেব, সালাম সাহেব আমার বাচ্চাকে, পিচ্চিকে দেখতে এলেন ক্লিনিকে। ক্লিনিকে আসলেন, স্যার আসছে তো, যাও নিয়ে কেক নিয়ে আসো, কোকা কোলা নিয়ে আসো। শুনি আমার এই বড় ছেলেটা, তখন তার বয়স 7 বছর, সে বলতেছে, কামরুল ভাই, আমার পিয়নকে বলতেছে, কোকা কোলার বোতল বড়টা আনবেন না, ছোটগুলো নিয়ে আসেন। যে কেন? যদি লেগে যায়। বুঝতে পারছেন? এমন অ্যাডভার্টাইজ প্রমোশন। উকিল সাহেব কি চান আপনি আমার কোর্টে আসছেন? বলে মাননীয় আদালত, যেহেতু পাবলিককে ডিফ্রড করতেছে কোকা কোলা কোম্পানি, এটাকে আপনি একটা ইনজেকশন দিয়ে বাড়িত করেন। আমি বললাম কিভাবে
ডিফ্রড করতেছে, বলছে বাচ্চা টাচ্চা ছোট বড় সবাই পাগল হয়ে গেছে, এই গাড়ি পেয়ে যাবে বা টাকার বস্তা পেয়ে যাবে। বললাম আচ্ছা, কোকাকোলা কোম্পানির কি টাকার অভাব আছে? ঢাকা কোর্টের সবচেয়ে সিনিয়র লয়ার যিনি ইয়াকুব আলী সাহেব ছিলেন, খুব দাপটে কথা বলতো উনি, ওনাকে নিয়ে আসলো। আমি দিলাম পরের দিন আপনার হিয়ারিংয়ের, বললাম আগামীকাল শুনানি হবে। তো শুনানি যখন শুরু হয়েছে তখন যারা বলেন প্রবণ উকিল সাহেবরা, ওনারা বললেন যে এরা তো একটা গাড়িও দেয় নাই, 1 লাখ টাকাও দেয় নাই, আর খামাকা মাসের পর মাস এটাকে তারা প্রমোট করতেছে। দাঁড়াইছে ইয়াকুব আলী সাহেব, কালো মানুষ কিন্তু তার অনেক আইন জানে। উনি আমাকে বলতেছে, মাননীয় আদালত, আপনি যদি বাংলাদেশের কনস্টিটিউশনটা আপনি উঠে দেখেন, তাহলে এই কনস্টিটিউশনে জুয়াটাকেও অবৈধ ঘোষণা করা হয় নাই। আমাদের দেশে জুয়া খেলা জায়েজ আছে, অর্থাৎ কনস্টিটিউশন আইনগতভাবে লাইসেন্স নিতে হবে। উনি বলতেছে জুয়া যদি বেআইনি করা হয় নাই, তাইলে একটা কোম্পানি তারা প্রমোট করতেছে, এইটা কিভাবে আপনি ইনজাংশন দিয়ে বারিত করবেন? আমি ভাবলাম উনি তো কথা ঠিকই বলতেছে। আমি বললাম আচ্ছা, দুই পক্ষে শোনানোর পরে ইয়াকুব আলী সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলেন তো ইয়াকুব আলী সাহেব, আপনি যে ক্লায়েন্ট কোকাকোলা কোম্পানি, এরা কোনো একজনকে 1 লক্ষ টাকা কি ওরা পুরস্কার দিয়েছে? উনি পিছনের দিকে কোকাকোলা কোম্পানির ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, বলে না স্যার, এটা তো দেওয়া হয় নাই। বলে আজকে 7 মাস থেকে এটা চলতেছে, একটাও দিলেন না 1 লাখ টাকা। তারপরে বললাম আচ্ছা, ওই যে লাল গাড়ি দেখানো হয়, এই লাল গাড়ি কি কাউকে দেওয়া হয়েছে? বলে জি না হুজুর, ওই লাল গাড়িও দেওয়া হয় নাই। তাহলে কি দেওয়া হয়েছে? এই যে ছোট খেলনা গাড়ি যেটা বলছে, এই গাড়িগুলো দেওয়া হয়েছে 2-3টা, এই যে ছোট ছোট গাড়ি। এটা এখন আমার তো বিবেক বলতেছে আমি ইনজাংশন দিয়ে এটাকে বারিত করব। তখন আমি দেখলাম যে না, এই দেশ এবং জাতি জজ সাহেবদেরকে বসিয়েছে সাধারণ পাবলিকের ইন্টারেস্ট রক্ষা করার জন্য, সেফটি এবং সিকিউরিটি দেওয়ার জন্য। পাবলিক ইন্টারেস্ট ইজ এ ভেরি বিগ কনসেপ্ট। জজ সাহেবরা, আপনি এইটা ইউজ করতে পারেন। আমি ওই এজলাসের মধ্যে জোহরের নামাজের আগে ছিল, নামাজের জন্য বিরতির আগেই অর্ডারটা দিলাম। আমি বললাম ফর দ্য সেক অফ পাবলিক ইন্টারেস্ট আমি এটাকে বারিত করলাম। আর আগামীকাল থেকে সকাল থেকে বাংলাদেশ টেলিভিশন, রেডিও বাংলাদেশ, নিউজ পেপার যতগুলোতে এটা অ্যাডভার্টাইজ দেওয়া হয়, ম্যাগাজিন যতটাতে দেওয়া হয়, সবকটিকে আমি অর্ডার দিয়ে করলাম, বারিত করলাম। আমি ইনজাংশন দিয়ে তাদেরকে অর্ডার দিলাম যে করতে পারবে না। সত্যি পরের দিন করতে পারছে না, কিন্তু ঢাকায় যে জজ সাহেবরা কাজ করে তাদের অসুবিধা হলো কি, কোনো অর্ডার দিলেই যে পক্ষ লুজ করে ফটাফট হাইকোর্টে চলে যায়, কারণ তো পাশে, তো সিলেট থেকে চিটাং থেকে আসতে পারবে না। তারা সত্যি আপনার হাইকোর্টে গেছে। হাইকোর্টে যাওয়ার পর আলহামদুলিল্লাহ, আমি যখন জুনিয়র কোর্ট ছিলাম, একটা জুনিয়র কোর্ট যখন দেখে হাইকোর্ট তার রায়টাকে আপহোল্ড করেছে, এর চাইতে বেশি খুশির এই জজ সাহেবের আর কোনো কিছু নাই। আপনি কি মনে করেন, হাইকোর্ট আপহোল্ড করছে না ডিসমিস করছে? আপহোল্ড করছে। এরপর থেকে কোকাকোলা কোম্পানি বন্ধুরা আর ওই অ্যাডভার্টাইজ করতে পারে নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার জজ সাহেবদেরকে বলবো, ম্যাজিস্ট্রেসিতে যারা আছেন, জুডিশিয়ারিতে যারা আছেন, হাইকোর্টে যারা আছেন, আপনারা এই সাধারণ পাবলিকের ইন্টারেস্ট কি, সাধারণ স্টুডেন্টরা কি চাচ্ছে, তাদেরকে বেআইনিভাবে নিয়ে বন্দি করে রাখতেছে, এদের পক্ষে নিজের বিবেককে ইউজ করে একটু কাজ করবেন, আপনার কলমটাকে ইউজ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আসলে আমরাও চাই সঠিক তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক। যা অবশ্যই অবশ্যই। যে দর্শক অনেকেই লাইনে আছে, আমরা আপনাদের প্রশ্ন নিচ্ছি। আমাদের প্রথম কলার কে আছেন? সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। ওকে, দুঃখিত ব্যারিস্টার সাহেব, এই যে এতগুলি হত্যাযজ্ঞ হলো এবং
আমি শুনেছি আজকেও একজন স্টুডেন্ট হ্যাঁ, কিন্তু একটা যারা গুলি করেছে লাইভ এমিনেশন পয়েন্ট ব্লাঙ্ক, তারা একটাকে এখনো অ্যারেস্ট করা হয় নাই। এটা কি মগের মূল্য পাইলা নাকি? ধরেন পুলিশে গুলি করেছে, হ্যাঁ। কিন্তু তাদেরকে ধরবে কে? আর কোনো এজেন্সি নাই? এই দেশে যদি কোনো পুলিশ যদি ক্রাইম করে, রেপ করে, তাইলে এর উপরে কোনো বাহিনী আছে না? আপনার ডিজিএফআই আছে, আপনার আর্মি আছে, আপনার র্যাব আছে, এদেরকে দিয়ে আপনি প্রসেসটা কি হতে পারে? এটা তো পুলিশ ধরবে। আমার মনে হয় এটা কোর্টে গেলে তারপরে পুলিশ ধরতে পারবে নাকি? না 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 না, করতে পারে। আপনি যখন একটা আইনে কি বলে, যখন একটা ক্রাইম করেছে, সে গুলি দিয়ে একজনকে হত্যা করেছে, তখন দি পুলিশ ইটসেলফ উইল অ্যারেস্ট হিম, এবং অ্যারেস্ট করার পরে 24 ঘন্টার ভিতরে কোর্টে তাকে নিতে হবে। এটা সাধারণ আইন। কিন্তু আজকে হচ্ছে কি, যখন পুলিশ কাউকে অ্যারেস্ট করে, স্টুডেন্টদেরকে অ্যারেস্ট করে নিয়ে খামাখা দিনের পর দিন কাস্টডিতে রেখে দেয়, দ্যাট ইজ নট লিগেল। আমার কথাটা বুঝাইতে পারছি ভাইজান? অবশ্যই। আপনি এই আন্দোলনের ভবিষ্যৎ কি বা কি ধারণা করেন আন্দোলন সম্পর্কে? আমি তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে আপনার এখন আমি যেটা বলতেছি ইতিহাস থেকে বলবো। ইতিহাসে দেখা গেছে স্টুডেন্টরা যদি কোনো মুভমেন্ট করে, এটা ফেইল হয় নাই, কারণ এরা মাসুম বাচ্চারা পড়ালেখার জন্য গিয়েছে, এবং তাদের যে দাবি, এই দাবিটা একটা যুক্তিপূর্ণ জাস্টিফাইবল দাবি ছিল। এটাকে ভিত্তি করে আপনি মেরে ফেলবেন, আপনার হাতে বন্দুক আছে আর আপনি মেরে ফেলবেন, এটা তো কোনো দেশের কোনো আইনে করতে ঠিক আছে, পারবে না। আসছি আপনার কাছে। আমি আমার কলার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন? আশিক, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। জি, আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রশ্নটা হইল কি, আমার ওয়াইফ আইছিল আপনার বিলিতে লন্ডনে, তো জি। দুই কি আবার চলে গেছেন আর কি। তাহলে শুধু জানতাম যে এরকম ওই জিনিসটা যে আবার আমি 2 বছরের ভিসা দিতাম পারবো কিনা আগে। আপনার প্রশ্নটা ক্লিয়ার হয় নাই। আপনার স্ট্যাটাস কিতা? আপনার স্ট্যাটাস কি? আমার কত লেগে যে আমি 2 বছরের ভিসা নেওয়া যাইব না, তাই একবার আইয়া গেছেন কি বাংলাদেশে আপনার ওই চুনি বিলিতে আইলা। আপনি আস্তে আস্তে মাতুকা আপনি কিতা ব্রিটিশ নি, লিগেল নি, কিজাত আপনার স্ট্যাটাস কিতা? আমার ছেলে ব্রিটিশ আনি, আর ব্রিটিশ পাসপোর্ট যে আর আমার খামলিকা পার্ট টাইম নেওয়া গেছে। তো খামর কারণে তানরে আনতে পারছেন না কিতা? এটা আইনটি আইনে 2 মাস আগে আবার দিলাই কি বিলিতে আইনা। না, উনি তো ভিজিটে আসছিল। জি। তখন Wife হিসাবে রাখলো না। এখন আপনি কি জানতে চান? আমি 2 বছর ভিসা দিই নেক্সট টাইম এটা হইতে ওই বইনি। ও, ভিজিটের জন্য? জি। তা আপনি আপনি জামাই কইয়া, আপনি তান স্বামী কইয়া তানরে ভিজিটে দিলনি তানরে? শেষ দিতে আপনি কিতা অসুস্থ নেই? এই অসুস্থ না, পার্ট টাইম 16 ঘন্টা কামড়ি আপনার। বাচ্চা আসেনি আপনার? জি না। তো আপনি ভিজিটে আনিয়া আবার ফাটাই দিলা, কোনো লয়ারের কাছে গেছেন না? জি না, আমি আর গেছি নাই স্যার, কই আর ওখানে যান মনে। ওকে, ধন্যবাদ আশিক, আপনার প্রশ্নের জন্য বিশেষ অবশ্যই প্রশ্ন পেয়েছেন। আপনি শুনতে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেব আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা লন্ডনেরই একজন কলার আশিক, ওনার প্রশ্ন নিয়েছি হ্যাঁ, এবং আমরা আরও যারা লাইনে আছেন তাদের প্রশ্ন নিয়ে আবার উত্তরের দিকে যাব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পিছনে টিভি ভলিউম একটু বন্ধ করেন। দর্শক, জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বিদেশ থেকে বলছি, আমার নাম মরিয়ম। আমি আমার দুটো বোনের পরিয়ে দেশে আইছি। জি, 7 মাস দুটো বোনের পরিয়ে আইছে দেশে। 7 মাস হয়েছে আওয়ার বেটায় কাজে আস্থা ফালাইয়া গেছে, কি করো থাকতো আর বেটায় ফালাইয়া গেছে এগুলা খিতা করণীয় আছে আমরা পড়া। আপনার কি বললেন? বোনের পরিয়ে ওকে, তো সে কিভাবে আসছিল? ও বেটায় স্টুডেন্ট ভিসা আইছে, বেটায় ওই আইছে দেশে। ওকে, সো তারপরে আপনার দামান যে ছিল সে ছিল তার নাম কি? স্টুডেন্ট, উনি মরিয়ম। জি জি।
তো এখন সে 7 মাস পরে সে ফেলে চলে গেছে, ফলে গেছি। এখন আপনাদের করণীয় কি? জি জি, সুন্দর প্রশ্ন আপনার। আপনি তো আপনার বোনজিরে পয়সা দিয়ে আনছেন, আসলে তো বিয়া বিচারা করছে না। জি না, পুরা অরিজিনাল বিয়া 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 হয়ে আছে। অরিজিনাল বিয়া হয়ে আইছেন নি? বিয়া করে লইয়া আপনার বোনজি তাইন স্টুডেন্ট নি না তান জামাই স্টুডেন্ট? জামাই স্টুডেন্ট। তো ইকান আইয়ালে জামাই কিতা ইউরোপ গেছেন কি না রইছেন? ওদের কইছে বাচ্চা আছে নি কটা? জি না, কিতা লাগি ফালাই গেল কি? অত শান্তি থাকবে না, আইকান আল্লাহ জানে এটা লাগি। এখন খোকা বেটা গিয়া অ্যাসাইলাম করছে নি? জি না, আইকান জানি কিনা। তো আপনার বোনজিরে লইয়া কোনো লয়ারের কাছে গেছলা নি? লয়ারও গেছে না, খালি পুলিশ ফোন করে পুলিশ রিপোর্ট লইছে। পুলিশে কিতা করতো কেন? পুলিশে রিপোর্ট ছাড়া তাই ব্যাংকের কার্ড উঠাই কোনটা করা যান না আর কি। জয়েন্ট অ্যাকাউন্ট আছে, জয়েন্ট অ্যাকাউন্ট থেকে পয়সা করে নিচ্ছে গিয়া। ওকে, ধন্যবাদ মারিয়াম। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন, বেশ সাহেব উত্তর দেবেন। তার আগে আমরা আরেকটা প্রশ্ন নেই। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি রুহেল মিয়া কইলাম, রুহেল মিয়া রোমান রোড থেকে। জি, রুহেল মিয়া কেমন আছেন? আমি ওখানে লাগি ফোন দিছি বাদশাহ বলেছে জানার লাগি। আমার আম্মা আইসন লাস্ট অক্টোবর আইসন ওদের আমার বাপ হলো, এটা আমার বাপ ব্রিটিশ আসলা। ওকে তার রাইটে আমার বাপ মারা গেছে 91, তার রাইটে তাই আইসন রাইটে খবর উঠে ওকে আইসন। তার ওখানে আমি সেখান যে তার ব্রিটিশ পাসপোর্ট লওয়ার লাগি। এখন তার নেটারেশন সার্টিফিকেট এগুলো লওয়ার লাগবো নিনা কিলা কিলা অ্যাপ্লিকেশন করতাম, ওটা তো বাদশাহ বলেছে জানার লাগি। আর কোনো কিছু? আর ওখানে আর আমি আমার বই সাইজন আছে একই দেশও, তখন আমার আম্মা যদি বেটি পাসপোর্ট বানাইয়া আমি তারা কোনো অ্যাপ্লিকেশন করতাম পারিনি। তারা আমার বাপরা এসে ব্রিটিশ পাসপোর্ট যখন আমার বাপে পাইছেন এর আগে জন্ম হয়ে গেছিল তারা। ওকে, ধন্যবাদ। একটা প্রশ্ন জিজ্ঞাই, আপনার আব্বা আম্মার বিয়ার তারিখ কবে? কোন বছর? কত বিয়ার সালে? তারিখ কবে? কত সালে আপনার? আমার আম্মার বিয়ার তারিখ হলো 1975। আপনি ঠিক করে খোকা 1975 নয়, আরো আগে ঠিক করে খোকা। আপনাদের পিছনে টিভি বাজতেছে, সেজন্যই। জি, আপনার ওই বিয়ের সঠিক সালটা কত? কত সালে বিয়ে করেছিলেন? আমার আম্মা বিবাহ তারিখ নেই। জি জি, বছরটা কত? কোন বছর? 1975 দেখি। ওকে ওকে, ঠিক আছে। ধন্যবাদ রুহেল মিয়া, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। বিশেষ আমাদের অনেক কলার আছেন, তার আগে এই প্রশ্নগুলোর যদি উত্তরে চলে যাই, উত্তর দিয়ে আবারও আমরা প্রশ্ন নেব। জি, আশিক মিয়া কলা নাম্বার 1, আপনি ফোন করা কইরা আপনি ব্রিটিশ কিন্তু খাম নাই করিয়া আপনার ওয়াইফরে বাংলাদেশ থেকে ভিজিটার হিসাবে আনাই দিছিলা। 2 মাস থাকার পরে আপনার ওয়াইফ গেছেন গিয়া। আজকের প্রশ্ন হইল বারিশা সাহেব ফোকাস আইন, আমার ওয়াইফরে আবার 2 বছর লাগি আমি অ্যাপ্লাই করতাম ফার্মনি। আশিক মিয়া সাহেব, আমি জানি না কোন অবস্থা আপনি আপনার ওয়াইফরে ভিজিটার হিসাবে আনছিলা। আমার মতে আপনার ওয়াইফরে আনার আগে আমার কাছে আইতে যদিন আমি কইলাম মনে তারা দিত না, কারণ যেমনে জানে তারা যেন জামাই আসেন ইংল্যান্ড আর ওয়াইফ যাইতা, তারা মনে করবো শি উইল নট গো ব্যাক, এর কারণে না দেওয়ার চান্সেস অ্যাবাউট 98%। ইউ আর ওয়ান অফ দ্য লাকি ম্যান, আপনার ওয়াইফরে তারা দিলাইছিল। আবার আপনি 2 মাস রাখিয়া দিলাইছেন, কিতার লাগি 2 মাস রাখিয়া দিলা আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কারণ আপনার ওয়াইফ 6 মাস থাকতে পারেন, একটা বাচ্চাও নাই, আপনার লগে বিচারিয়ে থাকতে চাইবা, আপনিও তার লগে থাকতে চাইবা, আপনি ফাটাই দিছেন। দিস ইজ সামথিং ইনকম্প্রেহেন্সিবল, আমার বোধগম্য নাই। আপনি যে কইরা 2 বছর লাগি দিব, ভিজিট ভিজায় আবার তারা দিবনি তাও সন্দেহ আছে। আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন যে একবার তো আমার ওয়াইফ আইয়া গেছেন গিয়া,
আরবার আমি মাল্টিপুল এন্ট্রি লাগি চাই আর তারা হয়তো দেবার চাইতে 5 বছর লাগিয়ে দিতে পারে কিন্তু আই থিঙ্ক ইউ নিড লিগ্যাল অ্যাডভাইস মিস্টার আশিক ওকে ধন্যবাদ। এরপরে ব্রিকলেন থেকে মরিয়ম। ব্রিকলেন থেকে মরিয়ম আপনি ফোন করছেন ম্যাডাম মনে কইরা আপনার বঞ্জি এক বেটা বঞ্জি জামাইয়ে লইয়া আইছে বঞ্জি জামাই স্টুডেন্ট হয়ে আইছিল আর আপনার বঞ্জি স্টুডেন্টর ডিপেন্ডেন্ট হিসাবে ওদের পাইছেন আইয়া একলগে থাকছইন থাকার পরে 4-5 মাস পরে বেটায় ফালাইয়া গেছে গিয়া এরকম কেস হয় সাধারণত পয়সা দিয়া যারা আইন এক কেস নাই আমি কত কেস হয়ে আসছি তারা দেখায় ফালাইয়া গেছে গিয়া আসলে বিয়াও আসিল না শুধুমাত্র ওদের আইবার লাগি ম্যারেজ সার্টিফিকেট রেডি করিয়া মানুষে ফাটাই দেয় আপনি কইরা আপনার বঞ্জির বিয়া সঠিক ওকে আমি মানলাম সঠিক হয়েছেন দেন ব্যাংক তারপরে এই সেই ব্যবহার করা যায় না এর কারণে পুলিশ স্টেশন গিয়া একটা রিপোর্ট আনছেন জামাইয়ে ফালাই গেছে হলিয়া যাতে ব্যাংক ব্যবহার করতে পারেন ম্যাডাম আপনার বঞ্জি যদি সঠিক ওয়াইফ হইয়া থাকেন স্টুডেন্টর তে তান ভিসা ডিপেন্ডেন্ট হইল তান হাজবেন্ডর ভিসার উপরে এখন হাজবেন্ডর ভিসা যদি না থাকে তো অটোমেটিক্যালি আপনার বঞ্জির ভিসা নষ্ট হয়ে যাব গিয়া এর কারণে আমরা এই প্রোগ্রামের মন্ত্র হই 3, 2, 1 অর্থাৎ 1 জন 2 জন 3 জন লয়ার গেছে থাকা আপনি ইউ মাস্ট গো অ্যান্ড সি সলিসিটার ব্রিকলেন মেলা লয়ার হলে ভর্তি আপনার বঞ্জির যদি দেশ রাখতে হয় তে আপনার লিগ্যাল অ্যাডভাইসর দরকার আমরা তো শুধু গাইডেন্সর লাগে কিছু দেই কারণ দেখো কা আপনার বঞ্জিরে বিয়া হতে পারতাম না কারণ ম্যারেজ সার্টিফিকেট একটা ডাকাত দিয়ে আইসেন একটা যত সময় ক্লিয়ার হয়েছে না অত সময় পর্যন্ত আপনার বঞ্জি দেশও থাকা ইট উইল বি টাফ এর লাগি লিগ্যাল অ্যাডভাইস নাও ম্যাডাম মরিয়ম থ্যাংক ইউ হয়েছে না হ্যাঁ ধন্যবাদ অবশ্যই আর এটা বোঝা গেছে এবং আমরা আশাবাদী লিগ্যাল অ্যাডভাইস নিলে একটা সুন্দর পথ বেরিয়ে আসবে জি মাশাআল্লাহ এরপরে করা ছিলেন রুহেল মিয়া রংপুর রোড থেকে রুহেল মিয়া রোমান রোড থেকে জি অনেক প্রশ্ন এক প্রশ্নের ভিতরে না ইটস নট দ্যাট কমপ্লিকেটেড রুহেল মিয়া কইরা তান আমার বিয়া হয়েছে 1975 দ্যাটস ফাইন তখন তান বাপ মারা গেছেন আর যে সময় বিয়া করেন বিয়ার যে সময় করেন বাপ তখন বিয়া করেন না যে সময় ন্যাচারালাইজ হয়েছেন ব্রিটিশ সিটিজেনশিপ আইসেন এর আগর বনিন্তর জন্ম হয়েছে তো এই দেশও তান আম্মা আইসেন রাইট অফ অ্যাবাউটে এক জমানাত আসিল সাহ হল মাই ভাইরা বোনেরা মাই ডিয়ার গুড ফ্রেন্ডস এক জমানাত আইন আছিল 1971 ইমিগ্রেশন অ্যাক্টর আগে যে ব্রিটিশ বেটায় যদি বিয়া করতো যে মহিলারে অটোমেটিক্যালি এই মহিলা ব্রিটিশ সিটিজেন হয়ে যেত বিয়া বুঝছেন 1971 একটা আনার বাদে আইলো 1976 আগে যদি কোনো বিয়া হইয়া থাকে তে সিটিজেনশিপ পাইতা নাই কিন্তু রাইট অফ অ্যাবাউট পাইবা একটা হইল রাইট অফ অ্যাবাউট হইল ব্রিটিশ সিটিজেনশিপর চাচার গরো বাই ধরে নিতে পারেন রুয়েল মিয়া আপনার আম্মায় ব্রিটিশ সিটিজেনশিপ করতে হইলে পাসপোর্ট পাইতে হইলে যদি আপনার কোনো ভাই বা বোন বা আপনি আপনার বাপর সিটিজেনশিপর বাদে জন্ম নেন তাইলে জেলা অটোমেটিক্যালি ব্রিটিশ পাসপোর্ট পাইলেই বা এরকম আপনার আম্মায় পাইতা নাই আমার এক ক্লায়েন্ট আমি করছি 2 মেয়ে তারা ফাইলেছে আপনারও সিচুয়েশনও কিন্তু ওয়াইফর 73 বিয়া হয়েছে আমরা একটু এখানেই থামি থ্যাংক ইউ সংক্ষিপ্ত বিরতি শেষে আবারও ফিরে এলাম আপনাদের প্রশ্ন উত্তরের অনুষ্ঠানে আমরা ব্যারিস্টার সাহেব আমরা ওই প্রশ্নের কিছু অংশ মনে হয় বাকি ছিল আপনি যদি এটা রুহেল মিয়া আসেননি আপনার লাইনত তখন যে কথাটা খেয়াল করি শুনক আপনার আম্মার কথা কইছি আপনার বোন যদি আইতে আতে ব্রিটিশ পাসপোর্ট ফাইলা হনে আপনার আম্মা ওয়াইফ হিসাবে আইসেন 1981 বাদে যদি বিয়া হইতো তে ফাইলা না মানে তাই ফাইলিসেন রাইট অফ অ্যাবাউট মানে ব্রিটিশ সিটিজেনের সাসার গরবাই তবে দুইটা কথা আপনার কইমো দুইটা কথা বাকি রয়েছিল
এই দুইটা কথার মাঝে একটা কথা হইল রাইট অফ অ্যাবোর্ড মানে হইল যে আপনার আম্মার পাসপোর্টর যতদিন ভ্যালিডিটি আছে অতদিন পর্যন্ত এই রাইট অফ অ্যাবোর্ড ভ্যালিড আছে। এর কারণে নতুন পাসপোর্ট বানাইয়া আপনার আম্মায় আবার রাইট অফ অ্যাবোর্ড একটা সেকশন আছে হোম অফিসর এরার গেছটা কি রাইট অফ অ্যাবোর্ড আবার লাগাইতে হইব স্টিকার লাগাইতে হইব নয়া পাসপোর্টও আবার হইয়ার রাইট অফ অ্যাবোর্ড অতদিন পর্যন্ত ভ্যালিড থাকে যতদিন পর্যন্ত পাসপোর্ট ভ্যালিড থাকে। তো আপনার আম্মার পাসপোর্ট দেখবা একটা যদি ভ্যালিডিটি যাওয়ার পথে হয় তো তাই দেশও গেলে আইতে পারতাম না, বুঝছেন নি। আর 2 নম্বর কথা হইল আপনার আম্মারে আনছেন নিশ্চয় কোনো লয়ারের কাছ থেকে গিয়া লয়ারে আনিয়া দিছেন তার লোকে কনসাল্ট করক্কা, কারণ দিস ইজ রাইট অফ অ্যাবোর্ড আইন একটা একটু কমপ্লিকেটেড আইন, একটা বুঝার আছে জানার আছে আর জানলে বহুত ফায়দাও আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনাদের আমরা 3টা প্রশ্ন দিয়েছিলাম, উত্তর শেষ হয়ে গেছে এবং আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। টেলিভিশনটা বন্ধ করো চাও। জি সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আসসালামু আলাইকুম। জি আপনি টিভির কাছ থেকে সরে আসেন এবং জি আমরা ভালো আছি। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি। নামটা বলুন প্লিজ। শাহিনুর। কিতামিয়া শাহিনুর। শাহিনুর। জি শাহিনুর, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি আমার একটা ভিডিওর কোনো মর্গেজ নাই, তো আমি দেখলাম একটা জিনিস জানতাম উইল করাটা ভালো, ট্রাস্ট করাটা ভালো। আপনি কি উইল করবেন না ট্রাস্ট করবেন? কি ওটা কোনটা ভালো হবে জানবার লাগে? আপনার বাচ্চা কয়জন? আমরা 5 জন, 5 মেয়ে আর 1 ছেলে। আপনি চাইরা আপনি দুনিয়ায় থেকে যাওয়ার বাদে আল্লাহ বহুত দিনের হায়াত দেখ আপনার শাহিনুর সাহেব, এই গড় খেয়ে পাইতো আমারও মেয়ে ছেলে মেয়ে পাইতো সমানভাবে পাইতো নি না ইসলামিক্যালি পাইতো? ইসলামিক গড় ইখান আপনার নামে নি না আপনি এবং আপনার ওয়াইফের নামে? আমরা দুজনের না, দুজনের নামে। থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন। সুন্দর প্রশ্ন শাহিনুর, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আপনার টিভি বললে বন্ধ করুন প্লিজ। আপনি যদি টিভির সামনে ফোন ধরেন এভাবেই হবে। আপনি টিভি বললে বন্ধ করুন, অথবা টিভিটা বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। দুঃখিত, এভাবে হলে আমরা আপনাদের হয়তো কল ইচ্ছা থাকলেও নিতে পারবো না। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আপনার প্রশ্নের আগে আপনার নামটা বলুন প্লিজ। আপনি এত প্রশংসা করেন। আমার নাম হচ্ছে ইমন। ইমন, হার্টফুড স্ট্রিট। ওকে ইমন, এটা কি আমি বিগত 3 বার আগে 10 ইয়ার্সর রুলে আমার ওয়াইফর ভিসা লাগাই আইছি। প্রথমে আমার বাইরে ঠিক কাগজ কোনো টাকা নিল না। ও আজকে আমি অ্যাপ্লাই করি আইছি, ও এখন বাইরে ঠিক কাগজ টাকাটা আবার নেব হইল, ও ফিঙ্গারপ্রিন্টের টাকাটা নেব হইল। এইগুলিটা নতুন আইন হইছে নি আজকে, ওগুলো একটু কষ্ট করি মেহরবানি করে আমার জানাইবা। না আপনি আমার বালা করে বোকা, আপনি আইছেন কিলা? ও ফিঙ্গারপ্রিন্টের টাকা আছে, ফিঙ্গারপ্রিন্টের এমনিতে ও মুভিটা ভিড়তে গুলো। এটা কি আপনার ফিঙ্গারপ্রিন্টের না আপনার ওয়াইফের? না না, আমি তো ব্রিটিশ মানুষ, আমার ওয়াইফের ফিঙ্গারপ্রিন্টের টাকা আছে। বিগত 3 বারের কোনো টাকা নেব হইছে না। 3 বার এক্সটেনশন করছে, কোনো টাকা নেয় নাই? কিসের জন্য টাকা নেয় নাই? ফিস তো নিছে অবশ্য। যে ফিস নিছে, ফিঙ্গারপ্রিন্টের কোনো টাকা নিছে না। ও রিসেন্টলি আজকে দেখো করছি, ওগুলো আপনার
43 পাউন্ড 143 পাউন্ড দেওয়া লাগছে আর কি। আপনি এনএইচএসের পয়সা দিছেন নি শাহিনুর সাহেব? জি আপনার ওয়াইফর এনএইচএস একটা NHS ন্যাশনাল হেলথ সার্ভিসর যে পয়সা সারচার্জর পয়সা একটা দিছেন নি? এভরিথিং অলরাইট, শুনতে থাকো কাম বুঝি দিছি। আপনার 2885 পে করছি। ওকে, থ্যাংক ওকে, ইউ। তো আপনার মানে বোধগম্য নয় যে 143 কি জন্য নিচে Okay, ফিঙ্গারপ্রিন্টের জন্য বুঝছি আমি। ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, ব্রেস্টার সাহেব অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। তার আগে আমরা আরেকটা প্রশ্ন নেই। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? স্যার আমি আপনার দোকানতে আপনি বাংলাদেশের জি ব্রেস্টার সাহেব শুনছেন? আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি, আমার নাম আবাব আলী। আরব আলী। জি আরব আলী, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্নটা হইলে আমি ওখান থেকে রাখলাম, আমার 14 বছর হয়ে গেছে, এখন আমি কিছু পাইনি বা কোনো আশা আছে আমার কিছু ওখান থেকে কিছু পাইনি। আপনি কত বছর বলছেন? 14 বছর। 14 বছর। আপনি কি কোনো সলিসিটার বা ব্যারিস্টার চেম্বারে গেছিলেন? জি না, গেছি না। আচ্ছা ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। কেস মারছেন নি? আপনার কোনো কেস আছে? জি না। তো ওলা বইতাছেন নি 14 বছর থাকি? নিজের দিও। তা আল্লাহ সাল ফাড়ি লাল দিলেই বনে আপনার। আল্লাহ যদি দিও বলেন কি আপনারা যেতে আইকুন, আমি কোনো সুযোগ থাকে না, আমরা স্টুডিওতে আসার সুযোগ নাই অবশ্যই। ধন্যবাদ আরব আলী আপনার প্রশ্নের জন্য। যাই হোক, আপনি অন্তত 14 বছর পরে আজকে চেষ্টা করেছেন একটু জানার জন্য। এটাই হয়তো আপনার এটাই আপনার পথ খুলে দেবে ইনশাআল্লাহ। বিশেষ আমি কি আরো প্রশ্ন নেব? আমার তিনটা প্রশ্ন হয়ে গেছে। তিনটা প্রশ্ন হয়েছে। জি জি, আমরা শুরু করি। শাহিনুর সাহেবের দেখে না। জি, কলার নাম্বার 4 মিস্টার শাহিনুর ফ্রম লন্ডন। আমরা এক্স্যাক্টলি 3 মিনিট পরে একটা ব্রেক আছে। আচ্ছা ঠিক আছে, 3 মিনিটে দিয়ে দিব। শাহিনুর সাহেব কইরাত তার একটা গড় আছে জামাইবু দেওজনের নামে, এটা কোনো মর্গেজ নাই, এক ফুয়া আর বাকি 4জন বা 5জন ফুডিং। এখন তার প্রশ্ন হইল যে আমি ট্রাস্ট করলে ভালো হইব না উইল করলে ভালো হইব? শাহিনুর সাহেব, এখন আপনার কপাল বালা আছে, ভাগ্য বালা আছে, এই প্রশ্নটা আপনি জিকাইরা। ট্রাস্ট সাধারণত করেন, ট্রাস্টের মাঝে কমপ্লিকেশন আছে, ট্রাস্টের মাঝে বেড়াচেরা আছে। যদি বিভিন্ন প্রপার্টি থাকে, আপনার মনে করো আপনি কোনো কোম্পানিতে আপনার শেয়ার আছে, গভর্নমেন্টর গড় আপনার গিল্ট আছে, এইরকম বিভিন্ন যদি ইনভেস্টমেন্ট থাকে, গড় আরও 3টা আছে, তা আমরা অ্যাডভাইস করি যে গো ফর ট্রাস্ট। আর যদি সিঙ্গেল হাউস থাকে তা আপনার একটা স্ট্রেট ফরওয়ার্ড, আপনি ইউ মাস্ট ডু বহুত দুজনে আপনারা করবা, উইল করবা। আর উইল করতে একটা জিনিস করেন জানো, উইল করার বাদে আপনি দুনিয়ায় বাসক্কা, আপনি যেদিন আগে মারা যান অথবা আপনার ওয়াইফ মারা যান, যেদিন আগে মারা যাইবা এন অংশটা অটোমেটিক্যালি যাইব কি যেদিন বাঁচিবা এন গেছে। এখন এর পরের জনের যে সময় দুনিয়ায় থেকে যাওয়ার টাইম আইব, তখন আপনি উইলটা করবা। আমরা দেখছি উইলটারে এক্সিকিউট করা লাগে প্রবেট কোর্টও গিয়া। প্রবেট কোর্টও যাওয়ার বাদে অনেক সময় একটা ভ্যালিড হয় না, একটা সিগনেচার ঠিক নাই, ডেট ঠিক নাই, অথবা পুরাপুরিভাবে যে সলিসিটার করছেন ড্রাফটিং ঠিক করছেন না। তো আপনি যদি উইল করেন তে বালা এখন সলিসিটার দিয়া ওটারে অ্যাটেস্ট করেন, যদিও আইনগত একটা রিকোয়ারমেন্ট নাই অ্যাটেস্ট করার, আপনি বালা করি অ্যাটেস্ট করাইয়া উইল করেন যেন আপনি ইনশাল্লাহ ফায়দা পাইবা। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। এরপরে আমাদের ইমনের প্রশ্নের উত্তর, উনি তো 3 টাইমস এক্সটেনশন করেছেন, ফিঙ্গারপ্রিন্টের কোনো নিতে হয় নাই। ওনার প্রশ্ন হচ্ছে উনি ফিঙ্গারপ্রিন্টের জন্য 143 পাউন্ড স্পেন্ড। হ্যাঁ, ইমন সাহেব তো তিনবার আপনি করছেন। তো আমরা এই প্রশ্নের উত্তরে যাবার আগে একটা বিরতিতে গেলে ভালো হয়। তো দর্শক, আমরা আবারও যাচ্ছি বিরতিতে। বিরতি থেকে এসে আমরা আপনাদের উত্তর দেব। আপনাদের প্রশ্ন নিয়েছিলাম বিরতির আগে, এখন আমরা উত্তরে যাব। আমরা বিরতির আগে শাহিনুর ওনার প্রশ্নের উত্তর দিয়েছিলাম, এটা ছিল উইল সংক্রান্ত। এখন আমরা যাব ইমন।
ইমনের প্রশ্নের উত্তর ব্যারিস্টার সাহেব, উনি আমাদের ষষ্ঠ কলার। ফিফথ কলার, জি। ইমন সাহেব, ফিফথ কলারকে আমরা আপনি হারিয়ে ব্রিটিশ সিটিজেন, আপনার ওয়াইফরে আনছেন 10 ইয়ার রুটে, 3 বার আপনি তান্ডে লিভ এক্সটেন্ড করাইছেন। আপনার প্রশ্নটা হইল যে বিগত 2 বারও কোনো সময় ফিঙ্গারপ্রিন্টের পয়সা আমরা কাছ থেকে নিল না, আর এবার আবার ফিঙ্গারপ্রিন্টের পয়সা নিছে 100 কত পাউন্ড। আমি জিজ্ঞাইছি এই অ্যাপ্লিকেশন যদি দেন আপনি লিভর অ্যাপ্লিকেশন, প্রথমে আপনি দিতে হইব NHS-এর পয়সা। NHS-এর পয়সা দেওয়ার পরে তারা একটা রেফারেন্স নাম্বার দিব, ওটা দিয়া তারপরে আপনি হোম অফিসের পয়সা দিবা। হোম অফিসের পয়সা দিয়া আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবা কবে ফিঙ্গারপ্রিন্ট দিতা। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার লাগি সাইড কোনি একটা সাইড কোনার স্কোয়ার একটা কম্পিউটার মার্ক থাকে, ওটা যদনের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হইব। যে জায়গায় ফিঙ্গারপ্রিন্টের সেন্টারও যাইবা ওটা দিলে তারা দরজা খুলে দিব। কিন্তু আপনার প্রশ্ন হইল বলে আমি আগে 2 বার তো ফিঙ্গারপ্রিন্টের পয়সা দিছি না। আপনি ঠিক কইরা আমি আমার প্রেজেন্টার বাইলোকে মাতিছি যে যদি একটা ভাস্ট নলেজ না থাকে হল জানার কথা নয়। এক জমানা আছিল ইমন সাহেব যে ওয়াইফের এক্সটেনশন করতে হইলে কোনো ফর্ম লাগতো না, চিঠি লেখলে হইতো, তারপরে ফর্ম আইলো, তারপরে ফিজ আইলো, তারপরে NHS-এর ফিজ আইলো, তারপরে আইছে ফিঙ্গারপ্রিন্টর। আপনার ওয়াইফে যেন আগে 2 বার করছেন, এই সময় ফিঙ্গারপ্রিন্টর কোনো পয়সা আসিল না, কোনো ফি দিতে হইতো না। এখন ওই যে সপ্রাস্ট এরা যে কোম্পানি, এরার লাগি আলাদা পয়সা দিতে হয়। এবং এটা দোকানও লাখান ফিঙ্গারপ্রিন্টের আইনজুদিন বিভিন্ন সার্ভিসর বিভিন্ন লেভেলের পয়সা দেওয়া লাগে। আপনি বেসিক আছে, আপনার ডকুমেন্ট চেক আপ আছে, আপনি স্ক্যানিং আছে, যত সার্ভিস নিবা অত বেশি পয়সা দিতে হয়। আপনি ডোন্ট ওয়ারি, আপনি এবার পয়সা দিচ্ছেন, আগর বার করে লাগিয়ে আপনি কোনো চিন্তা করবা না, আগর এই সময় ফিঙ্গারপ্রিন্টের কোনো পয়সা দেওয়া লাগতো না। ঠিক আছে, ধন্যবাদ। এরপরের খোলারের উত্তরে যাবার আগে আমরা বলতে চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন, শুধু এখানে প্রশ্ন করে জেনে অনেকেই উপকৃত হয়েছেন। আমি আশাবাদী আমাদের এই আরব আলী কোলারও আপনার উত্তরে উপকৃত। আরব আলী ভাই 14 বছর হয়ে গেছে। আপনার যদিন আগর যে আইন এই মিসেস থেরিসা মে 2009 যে আইন করছে, একটার আগে যদিন আপনার 14 বছর হইতো, তা আমি কইলাম মানে গো হেড আরব আলী সাহেব অ্যাপ্লাই করকা, 14 বছর এই দেশ বেআইনিভাবে থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আনফর্চুনেটলি আপনার বর্তমানে 20 বছর যদি না থাকেন তাইলে আপনি কোনটা ফাইতা নাই, আপনি কইছেন কোনটা ফাইবানি। তবে নিরাশ হইবা না। মুসা আল ইসলামের জমানাত এক বেটা মুসা আল ইসলামের কাছে ইমান আনবা লাগি আর আনা দিছে, আর রাস্তার মাঝে বেটা মারা গেছে। এবং রাস্তার মাঝে মারা গেছে, মারা যাওয়ার সময় আজরাইল আল ইসলামে আল্লাহর কাছে কইছেন, ও আল্লাহ, আমার তো 2 জাত ফিরিস্তা, নেককার মানুষের জান আনবা লাগি 1 জাত ফিরিস্তা, আর বদকার মানুষের জান আনবা লাগি আর 1 জাত ফিরিস্তা। আমি কোন জাত ফিরিস্তারে ফাটাইতাম? এই বেটা তো সারা জীবন মুসা আল ইসলামের বিরোধিতা করছে, কিন্তু আজকে তো মুসা আল ইসলামের কাছে বয়ত করবা লাগি আনা দিলেইছে। ও কইলাতে কাম করো আজরাইল, তুমি গিয়া দেখো তার বাড়িতে কি যেন মারা যাইতো, ও জায়গা মাফো, আর ও জায়গা থেকে মুসা আল ইসলামের জায়গা মাফো। এখন যে ভাই জায়গা কম হইব, যদি মুসা আল ইসলামের বাড়ি বাই কম হয় তে নেককার ফিরিস্তা হলে আনবা, আর যদি তার বাড়িতে কি জায়গা কম হয় তাইলে বদকার ফিরিস্তা হলে গিয়া জান আনবা। মাফিয়া দেখা যায় যেন আল্লাহর ইলম আছে যে বদকার ফিরিস্তা অর্থাৎ তার বাড়ির খাসাত রয়েছে, মুসা আল ইসলামের বাড়ির যান না। আল্লাহ কইলা, আল্লাহ তার নাম এর কারণেও হয় রহমান আর রহিম। আল্লাহ কইলা, ও জমিন, ওই যে মাঝখানোর জমিন, তুমি একটু মেলি যাও গিয়া,
কারণ আমার বন্ধায় তো রোয়ানা দিলেছে এর লাগি খাওয়া হয় বন্ধায় যদি আটি আটি আল্লাহর মুখে উগায় তে আল্লাহ দৌড়ি দৌড়ি রহমত লইয়া উগায় আপনি হৌ বেঠাল্লা খান 14 বছরে কোনটা করছই না ব্যারিস্টার কুতুবুদ্দিন সাহর সৎ ল অ্যান্ড জাস্টিসও ফোন করিলেইছেন ওখানে সার্থক আপনি এখান করছেন যখন আপনি গিয়া লিগেল অ্যাডভাইস নেখা ইনশাল্লাহ লিগেল অ্যাডভাইস নিলে কোনো একটা ফত পাইবা 14টা বছরও লাগেছে গিয়া ধন্যবাদ। আজকে তো করিলিছই থ্যাংক ইউ শুরু হয়ে গেছে আজকে থেকে আপনার ব্যবস্থা নিন ইনশাল্লাহ জি। আপনি সুফল পাবেন। আমরা অনেক কলার লাইন আছেন, আমরা প্রশ্ন নেব। কে আছেন? সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। হ্যালো সালাম আলাইকুম। হ্যালো জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বেগমের মাথা লন্ডন থাকি। জি বেগম, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি আপনার কাছে জানতাম তাই আমার এখন বোন স্টুডেন্ট আইতা এখন 3বারও তা নিয়ে ব্যাংকের কাগজ তা নিয়ে চাইছে তারা। এখন গত সপ্তাহ হয়েছে তারা মা বাপর যে ব্যাংক ঠেকা এটা ঠিক আছে মেসেজও হয়েছে যে মা বাপর নগদ টাকা ব্যাংক আছে ব্যাংক রাখা আছে কইছে এই টাকা ঠিক আছে। তো এখন বাচ্চারা যে কাস্ট লেটার একটা যাইতো ওটা গেলে অফিসও দিশা লাগে প্রায় ওটাইও পাসপোর্ট দিয়া। তো এখন পর্যন্ত তো এটা এক সপ্তাহ ধরে গেছে না, ওটা লইয়া চিন্তা করো সময় তো এই সেপ্টেম্বরের বেশ বাকিও না। লন্ডন এই জায়গায় আপনার কে যোগাযোগ করতেছেন এজেন্টের সাথে বা কলেজের সাথে? সিলেট এজেন্সি করোরা, বাংলাদেশ তো না করোরা। ওকে আচ্ছা ঠিক আছে এজেন্সি ও 2-3বার নিয়ে ব্যাংকের কাগজ দিছো। ওকে ওকে গত সপ্তাহ কইছো ফুয়ার কাছে মেসেজ যে ফুয়া আইতাম বলবো যে ঠিক আছে তোমার মা বাপর যে অ্যাকাউন্ট। ওকে আমরা আপনার প্রশ্ন পেয়েছি বেগম, আপনি শুনতে থাকুন, বেশ সব আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন? সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। জি কলার সালাম আলাইকুম। আসলে জানি টিভি ভলিউম বন্ধ করতে অনেক কষ্ট হয় আপনাদের। যে দুঃখিত, আমরা সম্ভবত আপনার কল নিতে পারবো না। যাচ্ছে পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। নেক্সট কলার। জি সালাম আলাইকুম। জি কলার, আমরা আপনার সাথে কথা বলছি। সালাম আলাইকুম। কলার কি শুনছেন? জি জি সালাম আলাইকুম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? মোহাম্মদ জাহাঙ্গীর আলম হামসুলা থেকে বলছি। ইয়াহিয়া আলম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি তো আমার কিছুদিন আগে ফার্স্ট ট্রাইব্যুনাল আপনার কোর্ট হয়েছে। তো কোর্টও আমি পলিটিক্যাল মেডিসিন খাইলাম। তো মেডিসিন গুলা ওই দিন আমি রাত্রে তো ডোজ বেশি হওয়ার কারণে গিয়া কোর্টও আমি প্রশ্নগুলা সঠিক দিতে পারছি না, তার কারণে আমার কেস তারা ডিসমিস করে দিয়েছে গিয়া। কিতার কেস এখন আছে আমার কেস কোন পর্যায়ে যাইব আপনার কেসটা কোন বিষয়ের কেস? ইয়াহিয়া আলম, আপনার কেস কি বিষয়ে? অ্যাসাইলাম। জি জি ওকে ওকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী প্রশ্ন নিব। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। জি কলার সালাম আলাইকুম। জি দর্শক, আবারও বলে রাখি আপনারা টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলবেন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই আমার নাম ফজিলউদ্দিন টাকাদার। আমি একটা জিনিস জানতাম চাইলাম। জি কিছু সময় আগে আপনি একটা উল সম্বন্ধে বারিস্টার সাহেব কইছেন কিছু কথা। জি আমি তাই না কইছেন ইসলামিক বা ব্রিটিশ রয়েছে তো ইকুয়েল। ইসলামিক যদি মেয়ে হয় 1/2 পার বাইট। এখন আমি একটা হাদিসে দেখলাম যদি উল করো আর উলটা যদি ইসলামের মতো সঠিক না হয় তো কিয়ামতের দিন এই মা বাপ কিন্তু আটকে দিবে এই প্রশ্ন লইয়া। এবং বারিস্টার সাহেব এটা ক্লিয়ার করলাম না যে উল করতে হইলে
যে উল সঠিক শরিয়া মতো করতে যদি মুসলমান হইয়া থাকে না হইলে তো সমস্যা করাইব। কারণ আপনি ব্রিটিশর লো মতো করিয়া আপনার বাচ্চারে তো দিলিলা ছেলে হইলে বলতে হইব বাইরে বন্ধু বসিতে লাগছে না আমার। জি ফজিলউদ্দিন, ব্যাপারটা হচ্ছে উনি পরামর্শ দিতে পারেন, কিন্তু আপনি ডিসিশন আপনার, আপনি কিভাবে করবেন। না না, যে গরম হইয়া মাতিরা একটা ব্যাপার আপনার নেই, কথা সাহেব এটা আপনার ব্যাপার নেই। ধন্যবাদ ফজিলউদ্দিন তাবাদার আপনার প্রশ্নের জন্য। বিশেষ আমরা কি আরো প্রশ্ন ওকে, আমরা বেগম লন্ডন ওনার প্রশ্নের উত্তর থেকে আবার শুরু করি। বেগম আপা ফোন করছেন লন্ডন থাকি, খৈরাতান বইন ফুতাইতো স্টুডেন্ট হিসাবে 3 বার ব্যাংকর কাগজ দেখাইছেন, বাফর কাগজ দেখাইছেন। বাফর কাগজ দেখাইলে এজেন্সিয়ে কইছে সিলেট যেন কাগজ ঠিক আছে, স্টেটমেন্ট 2 নম্বরই কাগজ হইলে আমার অফিসও কাম করতো একটা ছেলে, খুব ভালো ছেলে আছে, আমারে আনা কইয়া স্টুডেন্ট তার মার 2 নম্বরই ইয়ে দিলাইছে ব্যাংক স্টেটমেন্ট দেখতে হুব আগে 1 নম্বর জেনুইন সার্টিফিকেট আর সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট দেখলে একেবারে সমান, কিন্তু তারা ধরতে পারে, বুঝছেন, তারা ধরতে পারে যদি একটা 2 নম্বরই হয় 10 বছর লাগে ব্যান করে নিব, এই আইন এটার হয় 310। তা আপনি কই রাজেন না আপনার বনি জামাইয়ের অ্যাকাউন্টের পয়সা এগুলা ঠিক আছে, এখন কাস্ট লেটার জান না। কাস্ট লেটার হইল ম্যাডাম যে কলেজও আপনার বইন ফুতে ফড়িতা ও কলেজ তাকে একটা সিটি দিতে হয়, এটার হয় সার্টিফিকেট অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ, একটা লেটারও লাগান। এটা আপনার ও যে সিলেটর যে এজেন্সিটা পয়সা উইসা দিছেন এন গেছে গিয়া কইন যদিন তারার গেছে কলেজের লগে যোগাযোগ আছে, তারা ইমেল দিলে ইট ম্যাটার অফ ফিউ ডেজ, আপনি চিন্তা করার কোনো কারণ নাই। এখন তো আগস্ট পুরা 1 মাস রয়েছে, আপনি কাস্ট লেটার ফাইন যদিন অতি সত্তর ফাইলিবা, ফাইললে ঠিক হয়ে যাব আপনার বইন ফুতর। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে জি, পরের প্রশ্ন করতেছিলেন ইয়াহিয়া আলম হাnsলো থেকে, উনি মানে ইয়াহিয়া আলম সাহেব ইয়া করছিলা অ্যাসাইলাম করছিলা, স্টুডেন্ট আইসেন বা যারা আইসেন অ্যাসাইলাম করলে খুব খেয়াল করি শুনুন জানে এটা লিগেল ব্যাপারটা কইয়ার মিস্টার আলম, আমরা দেশ থেকে যারা ইয়া অ্যাসাইলাম করেন এরা পয়লা একটা আপনারে কইয়ার না, এটা জেনারেলি ভুল করেন, কারণ অ্যাসাইলাম করার বাদে আরে বাপরে বাপ কার্ড এখানো দিলেইল বিআরপি লেখান, আরে আমার বেনিফিটও কিছু দিলেইল, আরে 1 বছর যাইতে না যাইতে হল্লো কিতা কামরও পারমিশন দিলেইল। কিন্তু যে সময় অরিজিনাল সাবস্টান্টিভ ইন্টারভিউ হওয়ার পরে না করলো যে আপনার ক্লেম একটা ডিসমিস, তখন সকলতা জড়িয়ে পড়ে যায় গিয়ে কিচ্ছু থাকে না। কিন্তু এক জিনিসটাকে আপনি আপিল করতে পারবা, আপিল আপনি করছিলা ওইরা বেমারের কারণে আপনি বিভিন্ন ঔষধ খাইতা আর যতর সামনে গিয়া আবুল তাবুল মাতিছইন, আগর কথায় বাদর কথা মিল খাইছে না, আর এর কারণে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে এটা রিফিউজ করে দিছে। ইলা যদি বাংলাদেশের অ্যাসাইলাম এলাও হইতো ব্যারিস্টার কুতুবুদ্দিন মিলিয়নিয়ার হয়ে গেল অনেক, কারণ বর্তমানে বাংলাদেশের এই কতক বছর ধরে কোনো অ্যাসাইলাম খুব কম অ্যাকসেপ্টর। তো আপনি করার কিতা আছে, আপনি খুঁজে গাইছেন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে রিফিউজ করার পরে 14 দিনের ভিতরে ও ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল গেছে আপনার সলিসিটারে একটা পারমিশনের লাগি দরখাস্ত করব, যেন আমি আপার ট্রাইব্যুনালে যাইতাম, মাননীয় আদালত আপনার আর কোর্টও আরি গেছি পারমিশন দেখা। তো আপনার সলিসিটারে যে সময় পারমিশন লাগে অ্যাপ্লাই করবা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে হা কইলে তো ইয়েস কইলে ঠিক আছে, আপনি আপার ট্রাইব্যুনালে যাইবা। আপার ট্রাইব্যুনালে গেলে আপনার আর সাক্ষী প্রমাণ লাগতো না, শুধুমাত্র আপনার ব্যারিস্টারে আপনার লয়ারে হোম অফিসের লয়ারে আপনার আর্গুমেন্ট হয়। আর যদি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে পারমিশন না দেয়, আরেকটা স্টেপ আছে, আপনি আপার ট্রাইব্যুনালও দেখানো যাইতা ওখানেও পারমিশনের লাগে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে কিতা দাঁড়াইলো, আপনি এখন আপনার সলিসিটারে গিয়া হোকা বলে আমার এই যে মেডিকেল গ্রাউন্ডও আমার শরীর বালা আসিল না,
এর কারণে আমার কথা ঠিক হইছে না, আবার আপার ট্রাইব্যুনাল যাওয়ার লাগি একটা পারমিশনের লাগি অ্যাপ্লাই করুক। আমার মনে হয় বাই নাও আপনি 3-2-1 ফর্মুলায় যাকা, যে লয়ারে আপনারে ঠিক করে লইয়া যাইতে পারলো না ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও, এখানেও গিয়াও আপনি খুব একটা সেভ করতে নাই, এর লাগি অন্য 2-1 অল্টারনেটিভ লয়ার কাছ থেকে আপনি অ্যাডভাইস পরামর্শ নেই। আচ্ছা, ব্যারিস্টার সাহেব, ওই যে ফজিল উদ্দিন তাপাদার, ওনার প্রশ্নে যাবার আগে আমার যিনি উইল করবেন ওনার তো রাইট আছে যে উনি কাকে কি ইস্যু করবেন। আমি ফজিলুদ্দিন সাহেবকে আমি আর এটা তো অপশনাল, আবেগপূর্ণ হয়ে জিজ্ঞেস করছি, ওটা তো মিরাসের ইয়েটা হলো যখন কেউ মারা যাবে তখন তার এটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ পাবে, কিন্তু উইলের ক্ষেত্রে মনে হয় সেরকম আছে কিনা আপনি বলবেন। না, ব্যাপার হচ্ছে কি, ইংলিশ আইনে একটা ল্যাটিন ভার্ব আছে, ল্যাটিন ভার্ব কিতা ইচারে হয় আপনি শুনছেন কিনা জানি না, ডোনাটিও মোটিস কোজা। ফজিলুদ্দিন সাহেব, তাফাদার সাহেব লেখিয়া রাখা, ডোনাটিও মোটিস কোজা, এইটা ল্যাটিন ওয়ার্ড আইনর বইতে আছে। এর মানে একজন মানুষ যত সময় পর্যন্ত মরণ সজ্জায় গেছে না, একবারেও মরে যেত, এর আগে তার প্রপার্টি জেলা ইচ্ছা হেওলা করতে পারে। আর যদি একেবারে মরে যেত হয় দেখা হয় 1/4। আর ইসলামিকলিও যদি সারা জীবন কিছু করলা না, আর আজরাইল আল ইসলামে দেখিয়া হইলা আমার সারা বন্দর 10 কেয়ার 20 কেয়ার যা জমিন আছে মসজিদে দিলাইতাম, ইসলামিকলি শরীয়তে কয় আপনি পারতা না, আপনার বাচ্চান্তরে বেওয়ারিস রাখতে পারতা না। কিন্তু ইসলামিকলিও আপনার যে বিলঙ্গিং আছে, قال النبي صلى الله عليه وسلم من مات دون ماله فهو شهيد। কেউ জীবদ্দশায় যদি নিজের মাল রক্ষা করতে গিয়া মারা যায় তার শহীদি দরজা। এর মানে কিটা, আপনার মালের উপরে আপনার হক আছে। আপনি যে উইল কররা, এই উইলটা আপনি আপনার জীবিত অবস্থায় কররা, যেহেতু জীবিত অবস্থায় কররা আপনি যারে যতখান ইচ্ছা আপনি দিতে পারেন। আর যে ফরাইজর মশলার কথা আপনি কইছেন, এটা হইল মরার পরে যে সাকসেশন আইন আছে বাংলাদেশও, আর কোনো কিছু ইসলামিক থাকক কি না থাকক, সাকসেশন আইনটা, বেরাসতটা, ফরাইজটা ঠিক ইসলামিক রয়ে গেছে। অর্থাৎ মরার পরে যে স্টেট থাকব, এইটা রইল ফুয়াই ফাইব 2 ভাগ, ফুড়িয়ে ফাইব 1 ভাগ, 2 ফুড়িয়ে ফাইবা 1 আর 1 ফুয়াই ফাইব 2টা, ডাবল। এইটা হইল কোন সময়? আফটার ইউর ডিমাইজ, আপনি মারা যাওয়ার পরে। তখন জীবদ্দশায় যদি আপনি দিয়া যায় বলে না আমার ফুড়ির বিয়া হয়েছে না, ওগুরে বেশি দিতাম, ফুয়া একটু দেখা যায় বেমার থাকে, ওগুরে আরো বেশি দিতাম, তাইলে উইলর মাঝে আপনি কর্তা পারেন বহুত ইসলামিক্যালি এবং আন্ডার ইংলিশ ল। ওকে তাফাদার সাহেব, খুশি থাকুক, থ্যাংক ইউ। ধন্যবাদ, সুন্দরভাবে। জি, আমরা পরবর্তী কলারের কাছে যাই। কে আছেন? সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। তো ব্যারিস্টার সাহেব, যেহেতু এই যে উইল এবং ফরাইজের ব্যাপারটা চলে আসলো এখানে, উইল তো হইল আমরা দেশ ইসলামিক্যালি স্টেট বাঠা হয়, আর এই দেশ হইল যদি আপনি এটার ইন্টেস্টেট হয় ইংলিশে, যদি বিনা উইলে মারা যায় তো এক আইনে এটা বাঠিয়া দিব। আর যদি উইল করিয়া যায় যে মানুষ মারা গেল, উইল মানে কিতা, তার ডিজায়ার কিতা চায়, দিস উইল প্রিভেইল, এবং যে উইল করবে সেই বুঝবে তার জন্য ভালো কোনটা। অবশ্যই অবশ্যই। এখানে কিন্তু ওই যে ফরাইজের বা মিরাসের ইয়েটা আসে না, ফরাইজ ইজ টোটালি ডিফারেন্ট আফটার ইওর ডেথ। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি প্রশ্ন নেই। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন?
আমি মোহাম্মদ আলী বার্মিংহাম থেকে বলছি ভাই। জি মোহাম্মদ আলী, একটা প্রশ্ন আছে। জি উনি শুনছেন, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম বুঝতে পারি। আমরা আসলে পার্মিয়াম অনেক যেহেতু আপনার ল এন্ড জাস্টিস লাগে মাত্রা এখানে আছে, আমরা পার্মিয়াম ধরো পার্মিয়াম না ইংল্যান্ড টু বেসিক্যালি মিডল্যান্ড অনেক কমিটর সরাসরি করে রাখি, তো অনেক মানুষের চেকআপ করে আমরা বর্তমান গুণগুলো জি মোহাম্মদ আলী, আপনি একটু ফোনটা কাছে নিয়ে বলেন, আমরা শুনতেছি না, পরিষ্কার হচ্ছে না। ওকে, আমরা পার্মিয়াম কইলাম, আমরা যেমন আমার কাবিনে কোনো ঠিকাও দিতাম এটা নেই আপনারা। জি না, পরিষ্কার হচ্ছে না। আমরা আমার কাবিনে কোনো ঠিকাও দিতাম। টেক আউট কি হয়েছে? তো টেক আউট কোন মানুষে তার জমা করছে তো ওখানে লাইসেন্স লাভ করার পরে তার লাইসেন্স মানে 5 টাকা ইন্স্যুরেন্সের মধ্যে দুইটা ডেটা করে দিছে, এই দুইটা প্রপার্টি বেসিক্যালি কার জন্য দিছে। এটা না এই বন্ধুদের মধ্যে কোনো প্রায় তার আগে থেকে মনে হয় তার ইনভেস্ট করে লাগিতে লাইসেন্স পাস করে দিছে। তাই কোন আমল আছে বা ফাঁসতে উঠে। তো বিলা আপনি নাম বলার দরকার নেই, আপনি এখন কি জানতে চান? একটা লাগে এটা করা যায়। ওকে, এটা ফ্রডের মতো আর কি, মিডলম্যান 5টা বের করে সে 2টা বিক্রি করে ফেলছে। না 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 না, আপনি মিডলম্যান তো পয়লা নম্বর মিডলম্যান তো আপনার মোহাম্মদ আলী সাহেব দরকারও নাই। আপনি ইউ গো টু এ প্রফেশনাল টু গেট এ লাইসেন্স, আর আজকাল লাইসেন্স বার করা বাক্কা কঠিন আছে। এখন একটার মাঝে লিজ ডকুমেন্ট লাগে, ব্যাংক স্টেটমেন্ট লাগে, HMRC রেকর্ড লাগে, VAT রিসিপ্ট লাগে, অতটা আপনার কাজই নে খিলা আরো জনরে ট্রাস্ট করলা, আরো জনরে যে ট্রাস্ট করিয়া তখন যে ওয়ার্ক পারমিট যারা দিতা একলগে 5টা আপনি বেচতে পারতাম না। হি বিচারার গেছে অতটা গেল ওখানে সুজা আপনার কাজিন দেখা যে স্পন্সার SMS হইতারে তান স্পন্সার ম্যানেজমেন্ট স্কিমও গিয়া লগইয়া তারারে হোম অফিসে জানানির একটা কলাম আছে, একটা জানাকা একটা বেশি লিছেন তো লগইয়া একটা স্টপ করে দিব। যদি ইনকোয়ারি হয় তো ওলা হইতে পারে এই লাইসেন্সটা তারা ক্যান্সেল করে দিতে পারে। জি ধন্যবাদ। আসলে আগে আপনাকেও নিশ্চিত হতে হবে, আপনি 5টা আবেদন করলে 5টা তো হয়তো দিয়ে দিছে কিনা দেয় নাই। হ্যাঁ, 5টা একসাথে খুবই কম দেয়, তো এটা আগে আপনাকে জানতে হবে। ধন্যবাদ আপনার যারা আজকে আমাদের যারা আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করলেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে আগামী সপ্তাহে, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা